one is over, then come to the next one. Uniqueness. So subway project is unique in nature. So no two subway projects are identical, or any project is identical, because it has got different set of works, different set of conditions. So for example, if you consider about subway project and the LED project and the other project, these two, their requirements are altogether different. এইখানে তোমাকে নিজে থেকে কিছু নিজের এক্সপ্রেশন কিছু লিখতে হবে। You have to use your creativity, you have to use your judgment, skill, sentence writing, grammatical mistakes, এগুলো আমি দেখতে চাই। বুঝা গেল? জি স্যার, থ্যাংক ইউ স্যার। Now come to the today's class. আমাদের গতদিন আমরা কতটুকু পর্যন্ত পড়েছিলাম? টাইপস অফ এস্টিমেটস, নাকি? তোমাদের সাথে কি শেয়ার করেছি আমি? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমরা গতদিন কি কি পড়েছিলাম বলো? টাইপস অফ এস্টিমেট পড়েছিলাম, সেগুলো আমরা এট এ গ্লান্স একটু দেখি। প্রথমে আসি estimate project on progress, right? So there are certain, obviously you cannot make it 100% error free. So তোমার প্রথমটা কি বলো, একজন বলো। কে বলতে পারবে? বলো, কুইকলি বলো। স্যার অর্ডার অফ ম্যাগনিটিউড। তাহলে এটার কত এরর, কত পার্সেন্ট? 60%। 60% স্যার। প্লাস মাইনাস কেন? নিচে লেখা আছে প্লাস মাইনাস 60, অর্থাৎ মানে কি এত ভেরিয়েশন কেন? স্যার এটা একটা রাফ এস্টিমেট, এজন্য। একই সাথে তার অরিজিনেশন টাইমটাও দেখতে হবে, কখন এটা আমরা করছি। এটা কি প্রজেক্ট কনসিভ হওয়ার পরে করছি, নাকি আমরা প্রজেক্ট একবার রিভিশন হওয়ার পরে করছি, নাকি কন্ট্রাক্ট সাইন হওয়ার পরে করছি, তাই না? প্রত্যেকটা স্টেজ আছে না, একটা প্রজেক্ট যখন আমি কনসিভ করব, তারপরে সেটার জন্য কি করতে হবে? আমরা প্রজেক্ট পেপার তৈরি করব, বিপিপি তৈরি করব, তারপরে অ্যাপ্রুভাল হবে, এরপরে কি হবে? এটার এস্টিমেট হয়ে সেটা কোথায় যাবে? কন্ট্রাক্টে যাবে। কন্ট্রাক্ট হওয়ার পরে যখন কন্ট্রাক্টর নিয়োগ হবে, পিডি নিয়োগ হবে, তখন আমরা আবার একটা ফাইনাল এস্টিমেট করি। তো এই যে প্রসেস, এই প্রত্যেকটা প্রসেসে ডেফিনেটলি আমরা যত সামনে এগিয়ে যাচ্ছি, we are more informed than previous. So the more information you have, the more accuracy you can make. That is the main reason. At the very beginning, there are a lot of information are missing. Only key information you have, but the detailed information you don't have still. So it is very likely there will be minimum plus minus 60%. The experienced engineer can close it up to 30%. বুঝতে পেরেছো না বুঝো না? তাহলে কিন্তু তোমাকে জানতে হবে, পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্ন থাকবে না। এখানে দিয়ে দিলাম আর ছবি আঁকলাম, নো, অ্যানাদার ফর্ম। তো তুমি যদি জিনিসগুলো নিজের থেকে জানো, বুঝো, লেখার মতো সক্ষমতা হয়, তখন যেভাবে কোয়েশ্চেন দেওয়া হবে তুমি লিখতে পারবে। আচ্ছা, then what about this one? Study estimate. হ্যাঁ, কি করে এই প্রজেক্টটা? এখন বলো এখানে 30% কমে গেল কেন?
প্লাস মানে 30 আসলো কেন এটা বলতে পারবে? স্যার এখানে আরো কিছু স্টাডি করার কারণে মানে অ্যাকুরেসিটা আর কি আনতে থাকে আর ইনফরমেশন গ্যাদার করা। এক্স্যাক্টলি ইনিশিয়াল থেকে স্যার বিভিন্ন ডিফিকাল্টির কারণে আমার একটু কমে গিয়েছে স্যার। হ্যাঁ, মানে এরর আরো কমবে যেহেতু ইউ হ্যাভ মোর ইনফরমেশন নাও দেন ফ্রম দ্য বিগিনিং, তাই না? তো এখন যেহেতু তুমি ইকোনমিক ভায়াবিলিটি অলরেডি কমপ্লিট করেছো, স্টাডিটা কমপ্লিট করেছো, স্টাডিটা কমপ্লিট করার পরে আমি আরেকটা জন্য এস্টিমেট করেছি, সেটাকে বলি আমরা স্টাডি এস্টিমেট। দেন কামস হোয়াট পড়ো Sir, preliminary estimate. এটার কি সমস্যা বলো? এটা কখন করা হয়, কেন করা আমি হয়? যখন একদম প্রজেক্টটা শুরু করতে যাব স্যার, তখন সেক্ষেত্রে গিয়ে দেখবো আমি তখন আরো কিছু ডিফিকাল্টিস আমি পাচ্ছি স্যার, তখন সেক্ষেত্রে আরো কিছুটা কমে যাবে স্যার। তখন আমার আরো বেশি ইনফরমেশন অ্যাভেলেবল থাকবে স্টার্টিং এ। আমার কথা বুঝতে পারছো? আমি লাইন কেটে গেল আমাকে বুঝতে পারছি স্যার। তার মানে দেখো, যখন when zero date done at the time of zero date মানে কি, প্রজেক্টটা যেদিন স্টার্ট হবে, তাই না? ইয়েস স্যার। দেন কাম ডেফিনিটিভ কস্ট এস্টিমেট। এটার কি, এখানে কি সমস্যা হলো বা ডিসকাশন? এটা নিয়ে একটু বলো। নো ওয়ান? স্যার এটা কি মানে আমরা ফিল্ডে কাজটা শুরু করার পর জানতে পারবো যে আরো কিছুটা কমবে, এরকম কিছু? হ্যাঁ, এখন মনে করো তুমি ঢাকা চিটাং নতুন অ্যালাইনমেন্ট হচ্ছে, রাস্তা হচ্ছে, বা ইভেন ধরো মেরিন ড্রাইভ রোড হচ্ছে, তুমি ফেজ 1 তোমার কমপ্লিট হয়েছে, আপ টু কলাতলি থেকে ইনানি পর্যন্ত তোমার কমপ্লিট হয়েছে। এখন ইনানি থেকে তুমি শিলখালি পর্যন্ত তোমার সেকেন্ড ফেজ কাজ করবে, নেক্সট 24 কিলোমিটার। অ্যালাইনমেন্ট স্টার্ট করতে গিয়ে দেখলা যে এখানে এই অ্যালাইনমেন্টের উপরে অনেক সমস্যা আছে, মানে পাহাড়ি ঝর্ণা আছে, ঝরা আছে, চোরাবালি আছে। তো এই জায়গাতে যেগুলা ইনিশিয়াল ইয়ার সময় সার্ভের সময় যেগুলো ধরা পড়ে, তো এই সময় যখন তুমি ফাইনাল ওয়ার্ক প্ল্যানটা ঠিক করতে গেলা, তখন দেখলে যে তোমাকে আসলে অ্যালাইনমেন্টে কিছু পরিবর্তন আনতে হবে। তখন তোমার ওই ডেফিনিট ইয়াটা ঠিক করে, অ্যালাইনমেন্টটা ঠিক করে তখন তুমি কস্ট এস্টিমেটটা করবে। পরবর্তীতে এই সমস্ত প্রবলেম যতগুলা তোমার এই চেঞ্জ হয়েছে, এখন এই চেঞ্জগুলো দিয়ে প্রজেক্টটাকে একটু রিভিশন করতে হবে, রিভাইজ প্রজেক্ট এস্টিমেট করতে হয়। কারণ আগে তো একরকম ভাবে অ্যাপ্রুভ হয়েছে, সেখান থেকে তুমি ডেভিয়েট করছো। তো ডেভিয়েট করলে তখন সেটা আবার যে অ্যাপ্রুভিং অথরিটি, এটা যদি মিনিস্ট্রি হয় অ্যাপ্রুভিং অথরিটি, যদি এটা মিনিস্ট্রি না হয়, যদি সরাসরি পরিকল্পনা মন্ত্রণালয়ে যায় অ্যাপ্রুভালের জন্য, যেখানে প্রধানমন্ত্রী অ্যাপ্রুভাল দেন, তাহলে যে অথরিটি এটা অ্যাপ্রুভাল দিয়েছে সেই অথরিটি বড় পর্যন্ত এটাকে পৌঁছাতে হবে। তো এই হচ্ছে এই কস্টিং এর বিষয়টা। And finally, what is that? Detailed estimate. After awarding major field contract. এই যে যেটা তোমাকে বললাম, আমরা কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করলাম, ঠিকাদার কাজ শুরু করলো, কিছু দূর গেল, গিয়ে দেখলো যে এখানে যে আমরা কালভার্টের কথা ধরেছি, এখানে পাহাড়ি ঝর্ণা দিয়ে যে কালভার্ট, আসলে এখানে কালভার্ট দিয়ে হবে না, এখানে বড় একটা ব্রিজ লাগবে। হ্যাঁ, তো তখন কালভার্ট গুলো কি, ওই 20 ফিটের নিচে যেগুলো লেন্থ, সেগুলোকে আমরা কালভার্ট বলি আমাদের বাংলাদেশ ডেফিনিশন।
আর 20 ফিটের লম্বা 20 ফিটের চওড়া যেগুলো সেগুলোকে আমরা ব্রিজ বলি। দেখা গেল যে এই ব্রিজে কন্ট্রাক্টর বললো যে স্যার এটা ব্রিজ ছাড়া এটা কালভার্ট করলে কালভার্ট সহ পাহাড়ি ঢলে নেমে চলে যাবে, এই চ্যানেলটা পুরোটা ফ্রি রাখতে হবে। তখন কিন্তু তোমাকে এই এটার আবার এস্টিমেটটা রিভাইজ করতে হবে, কারণ কন্ট্রাক্টর যখন কাজটা করবে তাকে তো এডিশনাল পেমেন্টটা তোমাকে করতে হবে। এর মধ্যে তোমার রিভিশন প্রসেস চালু হবে, তুমি তোমার হেডকোয়ার্টারকে জানাবা এই সমস্যা হচ্ছে, হেডকোয়ার্টার তোমাকে প্রিলিমিনারি ডিসিশন দিবে, তারপরে সেগুলা আহ, অনুমোদনকারী কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছানোর জন্য অফিসিয়াল ফর্মালিটি স্টার্ট হবে। কিন্তু বাই দিস টাইম তোমার কাজ তো থেমে থাকবে না, তো কাজ চালিয়ে যেতে হবে। তো এই ডেফিনেটিভ কস্ট এস্টিমেট এই সময় এসে তোমার কতটুকু থাকবে, আর 5% এর বেশি আর থাকবে। বুঝা গেল বিষয়টা? স্যার বুঝতে পেরেছি স্যার। সো দ্য হোল প্রসেস সম্পর্কে কারো কোন ডাউট আছে নাকি বলো? আমাদের ডাউট আছে বলো। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো, কি কোশ্চেন? স্যার কোন প্রজেক্ট স্যার যদি শেষ হবে অথবা শেষ হওয়ার আগ মুহূর্তে যে এস্টিমেটটা হবে সেটা কি ডিটেল এস্টিমেটের আওতায় পড়বে? শেষ হওয়ার আগে এস্টিমেট অবশ্যই ডিটেল এস্টিমেটের আওতায় পড়বে, বাট সেটা কিন্তু মানে তখন ইট উইল হ্যাভ 100% অ্যাকুরেসি। বুঝতে পারছো? সো এই জন্য বলা হয় এ প্রজেক্ট can never get 100% accuracy of project estimate unless it is finished, because you don't have still final information available for the project to estimate. তুমি যদি একটা এমইএস এর 5 তলা বিল্ডিং এর কথা ধরো, যে আমি একটা 5 তলা বিল্ডিং করব, একটা টাইপিক্যাল বি টাইপ, বি টাইপ, সি টাইপ, সেগুলোর আমাদের জানা আছে, ওগুলোর জন্য এত কিছু করতে হয় না। 5 কোটি টাকা লাগবে, 7 কোটি টাকা লাগবে, অ্যাডজাস্ট করা যায়। সেখানেও কিন্তু চেঞ্জ হয়, যেখানে 15% পর্যন্ত ভেরিয়েশন হয়। তো আমরা যখন পড়বো তখন দেখবো কন্ট্রাক্ট 15% পর্যন্ত ভেরিয়েশন লোকাল অথরিটি ক্যান অ্যাপ্রুভ, আর উপরে গেলে এটা মিনিস্ট্রি লেভেলে চলবে। মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে 15% পর্যন্ত তোমার কস্টের ভেরিয়েশন ইএনসি ক্যান অ্যাপ্রুভ। তো সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু সরকারই ঠিক করে দিয়েছে, আমরা কিন্তু 15% পর্যন্ত ভেরিয়েশন আমরা করতে পারছি। এবং এই ভেরিয়েশন এবং আরেকটা জিনিস আছে, আমরা প্রজেক্ট যখন আমরা প্রজেক্ট প্রপোজাল তৈরি করবো তখন আমরা দেখবো ফিজিক্যাল কন্টিনজেন্সি এবং প্রাইস কন্টিনজেন্সি নামক দুইটা খাত থাকে। ফিজিক্যাল কন্টিনজেন্সিটা কি? এটা হচ্ছে, মনে করো যে রাস্তার অ্যালাইনমেন্ট শো করা আছে 80 কিলোমিটার, ফাইনালি আমি যখন রাস্তা আঁকা বাঁকা হয়ে একদম লাস্ট এন্ডে পৌঁছে গেল, ম্যাপে দেখা গেল 82 কিলোমিটার। 2 কিলোমিটার অতিরিক্ত বিল দাবি করলো কন্ট্রাক্টর, কিন্তু তোমার কাছে এই টাকাটা নাই। তখন ওই ফিজিক্যাল কন্টিনজেন্সিতে যে টাকাটা ধরা আছে, অ্যারাউন্ড 3 to 4% অফ মেইন প্রজেক্ট ধরা থাকে, দ্যাট ইউ ক্যান ইউজ। প্রাইস কন্টিনজেন্সি, কাজ শুরু হলো, রডের দাম বেড়ে গেল অনেক, 70 টাকা কেজি ছিল, এখন 110 টাকা কেজি হয়ে গেল, প্রজেক্ট তো বন্ধ রাখা যাবে না, আবার পরে প্রাইস কমবে। এই যে এডিশনাল প্রাইস দিয়ে কাজটা চালু রাখা, পরবর্তীতে এডিশনাল প্রাইসের বিলটা অথরিটির অনুমোদন নিয়ে তাকে পেমেন্ট করা, এটা এই টাকাটা এক্সট্রা টাকাটা এইখান থেকে যাবে। জিনিসটা বুঝাইতে পারলাম তোমাদেরকে? জি স্যার বুঝতে পেরেছি স্যার। তাহলে লাস্ট মোমেন্টেও কিন্তু চেঞ্জ আছে। তোমাদের যারা একেবারে নতুন মিলিটারি অফিসাররা, তো তোমরা ইউনিটে কাজ করেছো, কিছুটা জানো, কিন্তু যারা মিলিটারি স্টুডেন্ট, তোমরা হয়তো একেবারে নতুন জানো না, হয়তো অনেক কিছু তোমাদের কাছে একেবারে
নতুন নতুন লাগবে, প্লিজ ডোন্ট হেসিটেট টু কল মি, আস্ক মি। ক্লাসে যদি ক্লিয়ার না করো পরীক্ষায় আনসার করতে পারবে না। আর সবকিছু এগুলা যেহেতু প্র্যাকটিক্যাল ওয়ার্ক, এখানে সবকিছু স্লাইডে তুলে আনা যায় না। স্লাইডে আমরা সেলিয়েন্ট ফিচার গুলো দিয়ে ডিসকাশনটা নিজেকে করতে হবে। এই জন্য ক্লাসে তোমাকে অ্যাটেন্ডেন্ট থাকাটা খুব জরুরি। সো টাইপস অফ এস্টিমেট সম্পর্কে ইউ হ্যাভ গট অ্যান আইডিয়া। নাও লেট আস সি। নাও এটা এখন একটু পড়ো। এটা একটু পড়ো, কে পড়বে? Sir, implementation schedule is based on setting a time target for project implementation or completion. কমপ্লিশন মানে আমি শিডিউলটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে আমি আমাকে যাতে সময়ের মধ্যে প্রজেক্টটা আমি শেষ করতে পারি। ঠিক আছে, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, এই লাইনটা পড়ো দেখি। Time in not much dependent on quantum of work as that of cost. টাইম আসলে নয়, এখানে কতটা হবে, টাইম ইজ হবে, তাই না? So time is হবে। টাইম ইজ হবে, হ্যাঁ পড়ো তারপরে। পড়া যাচ্ছে? So দেখা যাচ্ছে স্যার। বলো। Time is not much dependent on quantum of work as that of cost. Moreover, time is a commodity that can be bought with increased cost. কি বুঝলা? কি বুঝলা? টাইম 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 ইজ অলসো কমোডিটি। You can buy time. টাইম কিনতে পারো না? কথাটা কি অন্যরকম? স্যার এটা বুঝছে? বোঝাচ্ছে যে টাইম যত বেশি লাগবে তত আমাদের খরচ হবে, এরকম কিছু স্যার? খরচ বাড়বে, সেই খরচটা দিয়ে টাইম কিনতে হবে। কিরকম? তুমি এখান থেকে ঢাকা থেকে তোমাকে আজকে এই মুহূর্তে স্যার তুমি একটা মৃত্যু সংবাদ পেলাম, তোমার খুবই ক্লোজ রিলেটিভ চিটং, তোমাকে এখনই জানা যেত অ্যাটেন্ড করতে যেতে হবে, তাহলে অবভিয়াসলি ইউ উইল প্রেফার ফর এয়ার। এয়ার টিকিট করবে, চলে যাবে। এয়ার টিকিটের দাম অনেক বেশি, 3000 টাকা, আর তুমি ট্রেনে যেতে 1000 টাকা লাগবে, আর সেক্ষেত্রে তোমার টাইম বেশি লাগবে। তুমি 3 গুণ বেশি দাম দিয়ে তুমি যাচ্ছ কি এয়ারে। এয়ারে গিয়ে ইউ অ্যাটেন্ড দ্যাট ceremony, but that ceremony is more important than your time and cost. মানে তো এখানে আর কি হলো, অ্যাকচুয়ালি তুমি টাইমটা তোমার যে জরুরি, তোমাকে এখনই যে পৌঁছাতে হবে, সেই টাইমটা তুমি ক্রয় করলা কি দিয়ে? টাকা দিয়ে। যেগুলো বোঝা যায় না, এটুকু বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন তোমার প্রজেক্টের জন্য একটা স্পেশালাইজড মেশিন লাগতেছে, হাই কনফিগারেশনের একটা ক্লোজার এবং একটা এক্সকাভেটর মেশিন লাগছে। এখন এটা যদি তুমি ক্যাটারপিলার কোম্পানির তোমার প্রজেক্টে ধরা আছে কিনবে, প্রকিউরমেন্ট প্রসেসে দেরি হয়ে গেল, কন্ট্রাক্টরকে ওয়ার্ক অর্ডার দিতে দেরি হয়ে গেল, ওয়ার্ক অর্ডার দিলাম, এখন কন্ট্রাক্টরকে ওয়ার্ক অর্ডার তোমার 3 মাস সময় চলে গেল, কিন্তু পরবর্তী 3 মাসে রেইনি সিজন চলে আসতেছে। এখন উইদিন নেক্সট 1 মান্থ তোমাকে এই মেশিনগুলা গ্রাউন্ডে হাজির করতে হবে, তাহলে তুমি 2 মাস কাজ করার সময় পাবা। আদারওয়াইজ তোমাকে এই রেইনি সিজনে পার হতে 6 মাস তোমাকে বসে থাকা লাগবে। এখন তুমি কি করতে পারো, এখন তুমি ম্যানুফ্যাকচারার কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে সরাসরি, আর যদি সি ফ্রেট থাকতো, সি ফ্রেটকে তুমি তাকে এয়ার কার্গোতে
পাঠাতে বলতে পারো। সেক্ষেত্রে দাম হয়তো তোমার 10 গুণ বেশি লাগতো, বাট ইউ গেট ইউর মেশিন। অথবা ডেডিকেটেড শিপ লাইনে পাঠাতে বললাম, এক্সপ্রেস শিপ লাইনে পাঠাতে বললাম, যেখানে হয়তো 1 মাসের বেশি সময় নেবে না। হ্যাঁ, কিন্তু তোমার কস্ট লাগবে 3 গুণ। সো ইউ অ্যাকসেপ্ট ইট and get your machine available on the site before rainy season starts, and it gets minimum 2 months time to work. So here you are buying the time by money. এখন বুঝা গেল বিষয়টা? জি স্যার। So the last word, moreover, time is a commodity that can be bought with increased cost. কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, কাম। এরপরের লাইনটা কি বলো? The implementation schedule is based on setting না, a এটা time. তো হয়েছে। নেক্সট থার্ড লাস্ট পয়েন্ট Sorry, sir. বলবো। Sorry, sir. The duration of a project can be compressed by putting additional resources on the job. অবশ্যই অবশ্যই এডিশনাল রিসোর্স। তোমার একটা বিল্ডিং 6 তলা G+8 বিল্ডিং, দোতলা কমপ্লিট হয়েছে। এখন আগামী আরো 4টা ফ্লোর তোমাকে ঢালাই দিতে হবে। তুমি চাচ্ছ যে এটা আগামী 4 মাসের আগেই শেষ করতে, 3 মাসের মধ্যে শেষ করতে। তাহলে কন্ট্রাক্টরের কাছে একটা ফ্লোর ঢালাই দেওয়ার মতো শাটারিং আছে, 2টা ফ্লোর ঢালাই দেওয়ার মতো শাটারিং নাই। তাহলে একটা ফ্লোর ঢালাই দেওয়ার পরে তাকে 23 দিন অপেক্ষা করতে হয়, হয় না? কনক্রিট হওয়ার জন্য, ম্যাচিউর হওয়ার জন্য, তাই তো নাকি? তার আগে শাটারিং খুলে ফেলা যায় না। শাটারিং এর লোডের উপরে স্ল্যাবটা দাঁড়িয়ে থাকে, অর্থাৎ আমাদের ফ্লোর স্ল্যাবটা। এখন তোমার কাছে যদি ডাবল শাটারিং থাকে, তাহলে পরবর্তী ফ্লোরটা জন্য তুমি এখনই যে ফ্লোরটা এখন ঢালাই হয়েছে সেটা 7 দিন চলে যাওয়ার পরে মোটামুটি কম্প্রেসিভ স্টিল লোড দেওয়ার মতো পরিস্থিতি হলে তার উপরে তুমি নতুন শাটারিং করে নতুন করে তুমি উপরে ছাদ ঢালাইয়ের জন্য পুরো প্ল্যাটফর্ম রেডি করতে পারো। প্ল্যাটফর্মের কাজ রেডি, যেদিন এটার 21 দিন সময় শেষ হয়ে গেল ওই দিনই তুমি এটা ঢালাই স্টার্ট করে দিতে পারো। নিচেরটার 21 দিন হয়ে যাওয়ার পরে উপরেরটা ঢালাই শুরু করে দিতে পারো। কিন্তু কন্ট্রাক্টরের কাছে যেহেতু একটা শাটারিং ম্যাটেরিয়াল আছে, ওই জন্য সে করে কি 23 দিন কমপ্লিট হওয়ার পরে নিচে শাটারিংটা খুলে তারপরে উপরে যায়, সেখানে শাটারিংটা প্রস্তুত করে সেখানে তার 1 সপ্তাহ সময় চলে যায়। এই 1 সপ্তাহ সময় ক্লোজ করার জন্য কি করা হলো? এডিশনাল শাটার ম্যাটেরিয়াল নেওয়া হলো। So time you can compress by putting additional resources on the job. ঠিক আছে, তোমার যেখানে একটা ডোজার দিয়ে তুমি আর্থ মুভিং এর কাজ করতে পারতা, সেখানে যদি তুমি 2টা ডোজার আনাও ভাড়া করে অন্য জায়গা থেকে, তাহলে তোমার কাজটা এগিয়ে গেল। অনেক সময় দেখা যায় যে আমাদের 2টা ডোজার লাগানোর মতো স্পেস পাওয়া যাচ্ছে না, সেটা অন্য জিনিস, সেক্ষেত্রে অন্য দিক থেকে তোমাকে ম্যানেজ করতে হবে। বাট দিস ইজ দ্য আন্ডারলাইং থিং, how you can compress your time by putting additional resources. I think you have understood. Yeah. So finally আমরা কি কনক্লুশনে আসছি বলো? তাহলে কনক্লুশনটা কি আমাদের? বড় একজন হ্যাঁ, কই পড়ছো না কেন? Sir, hence time estimate has not received as much attention as cost estimate, yet it draws significant attention in many projects. মানে কি বুঝতে পারলাম? কি বুঝতে পারলাম? Sir, time estimate sir মানে কতগুলো বিভিন্ন প্রজেক্টের attention draw করে। মানে স্যার কস্ট এস্টিমেট যে পরিমাণ অ্যাটেনশন ড্র করে টাইম এস্টিমেট ততটা করে না, কিন্তু কারেক্ট। কি কারণে করে না স্যার মানুষ স্যার কারণ বাড়িটাকে time টা বেশি স্যার ভ্যালু করে।
কি কারণে করে না? কারণ টাইমটা আমরা কিনতে পারি, কিন্তু কস্ট দিয়ে আমরা সবকিছু করতে পারি। টাইমও কিনতে পারি, কস্টও আমরা মিনিমাইজ করতে পারি, তাই না? কস্ট দিয়ে। ইয়েস স্যার। এই জন্য কস্ট এস্টিমেটটা আমার টাইম এস্টিমেটের চেয়ে বেশি জরুরি। এখন যদি তোমাকে কোয়েশ্চেন করা হয়, why time estimate, cost estimate is more significant than the time estimate? Can you answer? কারণ স্যার কস্ট এস্টিমেট দিয়ে স্যার আমরা টাইম এস্টিমেটটাকে মানে স্যার এটা স্যার Minimize করতে পারি। ইয়েস স্যার। So if you have money, no problem. So কিছু কিছু জায়গায় money is not the problem. If you want to build a Burj Khalifa, money is not the problem. If you want to build a palace, একটা রাজপ্রাসাদ বানাতে হবে, money is not the problem. Problem is what? Beauty, utility, architecture, তাই না? ইয়েস স্যার। But once you yourself buy a house to stay, so your father is making a house for you. So that time, which one gets priority? Beauty or the money? মানি। Money. So কোনটা কখন কাজে লাগবে সেটা বিবেচনা করা যাবে ওই পরিস্থিতি। আচ্ছা, তো আমরা তাহলে টাইমটা কিভাবে এস্টিমেট করব? হোয়াট দ্য বেসিস অফ টাইম এস্টিমেট? পরে দেখি। Time estimate is made by making a work breakdown in the project, estimating the time schedule for each work, putting them in proper sequence. আচ্ছা, কিভাবে সিকোয়েন্সে ইয়া করবে? মনে করো তুমি একটা G+6 স্টোরি বিল্ডিং বানাবে, একটা তুমি মনে করো এলজিডির একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তোমাকে একটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটা বিল্ডিং বানাতে বলা হলো, একটা স্কুল ভবন বানিয়ে দিচ্ছ, এখানে 6 তলা বিল্ডিং। এই 6 তলা বিল্ডিং এ তুমি কিভাবে ব্রেকডাউন করবে? যাতে ওয়ার্ককে কিভাবে ব্রেকডাউন করবে? রাফ ব্রেকডাউনটা বলো দেখি। প্রথমে ফাউন্ডেশনের জন্য মাটি কাটতে হবে নাকি? তারপরে প্রথমে সার্ভে করতে হবে। সার্ভে তো হ্যাঁ, সব কমপ্লিট করার পরে তো তুমি ইয়া করলে, তুমি ফাউন্ডেশন লেআউট কমপ্লিট হলো, দেন ফাউন্ডেশন সার্ভে এন্ড ফাউন্ডেশন লেআউট। মনে করে একটা একটা ওয়ার্ক, এটার জন্য তুমি 2 মাস বা 3 মাস সময় রাখলে। এরপরে ওয়ার্কটা কি দিতে পারো তুমি? ফাউন্ডেশন যখন হয়ে যাবে তখন তুমি ফার্স্ট ফ্লোর স্ল্যাব কাস্টিং রাখতে পারো, এটা একটা মেজর ইভেন্ট, তাই না? বুঝতে পারছো আমার কথা? স্যার ফাউন্ডেশনের পরে কি বলেছেন স্যার, এটা বুঝতে পারিনি। ক্লিয়ারলি শোনা যায়নি স্যার। ফাউন্ডেশনের পরে আমি এরপরে কি সুপার স্ট্রাকচার শুরু হবে। সুপার স্ট্রাকচারের মধ্যে ফার্স্টে আমার আসবে কি? ফার্স্ট ফ্লোর স্ল্যাব কাস্টিং, তাই না? বুঝা গেল আমার কথাটা? জি স্যার। জি স্যার। তো ফার্স্ট ফ্লোর স্ল্যাব কাস্টিং করার আগে তোমাকে কলামগুলো তৈরি করে ফেলতে হবে। ফার্স্ট ফ্লোর স্ল্যাব কাস্টিং উইথ কলাম, এটা তো তুমি 21 দিন সময় রাখলে, কারণ কলামগুলা কাস্টিং এর পরে তোমাকে তো ওর উপরে স্ল্যাবের লোড দিতে গেলে তো 21 দিন সময় দিতে হবে কমপ্লিট ফিনিশিং হওয়ার জন্য। দেন তোমার ফার্স্ট ফ্লোর কমপ্লিট হয়ে গেলে এরপরে কি থাকে? সিমিলারলি সেকেন্ড ফ্লোর স্ল্যাব কাস্টিং উইথ কলাম, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, সিক্সথ ফ্লোর। Then your job is finished? No. তারপরে কি বাকি থাকে? তুমি যখন ফোর্থ ফ্লোরে যাবে তখন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ব্রিক ওয়ার্ক শুরু করে দিতে পারি আমরা। ব্রিক ওয়ার্ক এন্ড ইন্টারনাল ফিটিং ফিচার্স ওয়ার্ক স্টার্ট করতে পারি, টাইলস ওয়ার্ক শুরু করতে পারি, তার দরজা জানালা লাগানোর কাজ শুরু করতে পারি, পারি না? এভাবে আমরা টাইম ক্লোজ করতে পারি।
তাহলে 6th ফ্লোর শেষ হওয়ার পরে ইন্টারনাল ডেকোরেশন সমস্ত কাজ শেষ করতে পারবে। তো এইভাবে যখন তুমি ব্রেকডাউন করবে, ব্রেকডাউন করলে দেখবে যে কোন জায়গায় তুমি টাইমটাকে মিনিমাইজ করতে পারো। এটাই হচ্ছে একজন ইঞ্জিনিয়ারের স্কিল। বুঝা গেল? বুঝতে পেরেছো না বুঝো না? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। মানে এটাই বলছি, putting them in proper sequence, estimating time schedule for each work and putting them in proper sequence. ঠিক আছে? এখন তুমি ফাউন্ডেশন কাজ কমপ্লিট হওয়ার পরে ফার্স্ট ফ্লোরের কলাম ঢালাই না রেখে তুমি যদি স্ল্যাব ঢালাই রাখো, তাহলে স্ল্যাবটা লোড নিবে থেকে কলামের উপরে তো দাঁড়িয়ে থাকবে। এই জন্য তোমাকে ইউ গট টু নো টোটাল স্ট্রাকচার as an engineer, how it will go sequentially, task by task. Okay. Then come to basis of time estimate. তাহলে আমরা টাইম এস্টিমেট কি দিয়ে ওই বেসিসে আমরা টাইম এস্টিমেট করব? এখানে দুইটা এস্টিমেট আছে, এগুলো কি পড়ো দেখি, বলো একজন বলো। Time study approach. T equals to Q by P into N. মানে পি হচ্ছে কি প্রোডাক্টিভিটি ফ্যাক্টর, আর এন হচ্ছে Normal size of crew. মানে কতজন ইয়া লাগবে, আর গেজ এস্টিমেট, Case time. গেজ টাইমিং অ্যাপ্রোচ আর কি। এটাকে আমরা পার্ট বলি। পার্ট মানে কি? Program evaluation and review technique. পার্টে আমরা টিটা কি আমার এক্সপেক্টেড টাইম ইকুয়াল টু অপটিমিস্টিক টাইম। অপটিমিস্টিক টাইম মানে সমস্ত কাজ আমি যেভাবে প্ল্যান করেছি ওভাবে যাচ্ছে, প্লাস 4 টিএম। টিএম মানে কি মোস্ট লাইকলি টাইম, যতটুকু হবে মোস্ট লাইকলি। আর টিপি হচ্ছে পেসিমিস্টিক টাইম, যদি আমি অ্যাডভার্স সিচুয়েশন হয়। তাহলে এই সিমসন আমরা ইউজ করি। তাহলে টি হলো T0 4 টিএম প্লাস টিপি ডিভাইড বাই 6। তো এটা হলো পার্টস বলি, এইভাবে আমরা টাইমটা এস্টিমেট করি। যাই হোক, আমাদের এই কোর্সে তোমাদের টাইম ক্যালকুলেশন এটা থাকবে না। এইটা তোমাদের নর্মাল প্রজেক্ট ম্যানেজমেন্টের কোর্সে তোমরা পড়বে। এটা যেহেতু আমরা প্রজেক্টের অন্য পার্টটা পড়বো, ইমপ্লিমেন্টেশন পার্টটা পড়বো, সেই জন্য আমরা এই অঙ্কে আমরা যাব না। এটা তোমরা অন্য একটা কোর্স আছে সেখানে পড়বে। আমি শুধু জানার জন্য তোমাদের এটা এখানে তুলে ধরেছি। ঠিক আছে? আচ্ছা, ফাইনালাইজেশন। এখন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন শিডিউল করতে গেলে আমাকে ফিজিবিলিটি স্টাডিটাকে শিডিউলিং করতে হবে। তাহলে ফিজিবিলিটি স্টাডি শিডিউলিং করতে গেলে কি লাগে? এই স্টেজে যে আমার এই কাজটা কেন লাগবে, এই কোশ্চেনটা আমি প্রথমে করি। হ্যাঁ, ইন্ডিকেটিভ শিডিউল আমরা করি যে কত টাকা আমার লাগবে, আর শিডিউল টু বি মডিফাইড ইফ নেসেসারি টু রিফ্লেক্ট দ্য স্ট্র্যাটেজি। আচ্ছা, এই যে তোমার দেখো এইখানে আমি এখানে practical example scheduling for feasibility study is shown here. Practical example টা আমি একটু দেখাই তোমাদেরকে। আচ্ছা, তোমরা কি আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। এটা কোন স্ক্রিন বলো তো? So scheduling for feasibility study. আমি একটা তোমাকে এমএস প্রজেক্টের একটা এখানে ইয়া এনেছি, এটা দেখেছো? না স্যার, দেখা যাচ্ছে না স্যার। এটা দেখা যাচ্ছে না? না, তাহলে এটা মনে নতুন করে আবার ইয়া দিতে হবে, শেয়ার দিতে হবে। শেয়ার দিচ্ছি। হ্যাঁ, এইটা দেখো, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, জি স্যার, দেখতে পাচ্ছি। এটা কি? এই প্রোগ্রামটা সম্পর্কে তোমরা পরিচিত? এই প্রোগ্রামটা সম্পর্কে মাইক্রোসফট প্রজেক্টে কাজ করেছো তোমরা? জি না স্যার। আচ্ছা, এটা হলো মাইক্রোসফট প্রজেক্ট, এটা আমি তোমাদেরকে একদিন দেখাবো। আচ্ছা, এখানে
একটু আমাদের খেয়াল করো, আমরা একটা 6 তলা একটা বিল্ডিং বানাবো, ঠিক আছে? একটা 4 তলা বিল্ডিং বানাবো। তো প্রথমে আমরা কন্ট্রাক্টরকে নোটিফিকেশন অ্যাওয়ার্ড দিলাম যে আপনাকে কাজটা দেওয়া হয়েছে, প্লিজ কাম এন্ড মোবিলাইজ ইউর রিসোর্সেস। 7 দিন সময় নিল কন্ট্রাক্টর মোবিলাইজ করতে, এই 7 দিন এখানে শো করা হচ্ছে। তারপরে সে পাইল লেআউট ওয়ার্ক শো করলো। প্রথমে প্রজেক্টটা পাইল থেকে শুরু হবে, তারপরে পাইল লেআউট শুরু করার পরে সে মোবিলাইজেশন করলো কনস্ট্রাকশন মেটেরিয়াল। সব মেটেরিয়াল তো আর একবারে আনতে পারবে না, পাইল শুরু করলো, তারপর সুপার স্ট্রাকচারের মেটেরিয়াল সে মোবিলাইজ করলো। তারপরে সে 117টা পাইল লাগবে ওই প্রজেক্টে, হ্যাঁ। তারপরে পাইল কেপ সহ পাইল কাস্টিং 95 দিন আমরা ধরলাম এইভাবে, এবং গ্রেড বিম আপ টু প্ল্যান্টলি বিল পর্যন্ত গ্রেড বিম সহ তৈরি করলো, এখানে আমরা 20 দিন নিলাম। তারপরে রুফ স্ল্যাব তৈরি করবে আরো 20 দিন পরে, ঠিক আছে? এইভাবে আমরা শিডিউলিং করলাম প্রত্যেকটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, দেন ফিক্সিং ডোর, চৌকাট, ইলেকট্রিক, প্লাস্টিক ডোর, এই সবগুলো রাখলাম। তো ইন্টারনাল ডেকোরেশন, ভিতরে প্লাস্টার রং, এগুলোকে ডেকোরেশন ওয়ার্ক বলে। তারপরে এরপরে 4th ফ্লোর করা হলো, এরপরে টাইলস ওয়ার্ক, ফিক্সিং ডোর, অ্যালুমিনিয়াম থাই উইন্ডো, এক্সটার্নাল প্লাস্টার, স্যানিটারি ওয়ার্কস, ড্রেইন, ক্লিন প্রোটেকশন এন্ড এক্সটার্নাল ডেকোরেশন ওয়ার্ক অর্থাৎ পেইন্টিং। তারপরে তোমার সাইট ক্লিনিং। এইভাবে দেখো, এইভাবে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমাদের কি লাগবে? এভাবে কাজ করতে গেলে আমার ফিনিশিং ডেট লাগতেছে কবে? এই দেখো আমার ফিনিশিং ডেট এখানে এসে শেষ হচ্ছে, এই যে এখানে শেষ হচ্ছে, অর্থাৎ এপ্রিল 14। এটা আমরা টাইমলি শেষ হয়েছিল এই কাজটা, আমি যখন ভেরিয়েশন ইঞ্জিনিয়ার থাকতে করেছিলাম। আমার নভেম্বর 12-তে শুরু হয়েছিল আর কাজটা শেষ হয়েছিল তোমার এখানে দেখো এপ্রিল 14-তে। দেখতে পাচ্ছ জিনিসটা, বুঝতে পারছো? প্রত্যেকটা কাজকে আমরা ব্রেকডাউন করেছি, হ্যাঁ। ব্রেকডাউন করাতে এখন দেখো যে রেড যেগুলো দেখতে পাচ্ছ, রেড গুলো দেখতে পাচ্ছ না? রেড এগুলো কি বলতো? এগুলো হচ্ছে ক্রিটিক্যাল পাথ বলি আমরা। তোমরা ক্রিটিক্যাল পাথের অঙ্ক করবে, অর্থাৎ এই রেড ওয়ার্ক গুলাতে যদি তুমি টাইম বাড়াও প্রজেক্ট কস্ট বাড়বে, প্রজেক্ট টাইম বাড়বে। আর এই ব্লু ওয়ার্ক এগুলো যদি তুমি টাইম বাড়াও এগুলাতে প্রজেক্টের ডিউরেশন বাড়বে না, টোটাল ডিউরেশন ইয়া থাকবে, ফিক্স থাকবে, একটা নির্দিষ্ট ডিউরেশন পর্যন্ত এগুলোকে তুমি বাড়াতে পারবে। তো এই প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করলে একটা সুবিধা। এই কাজটা কি মনে করো টাইলস ওয়ার্ক, গ্রাউন্ড ফ্লোর আপ টু ফার্স্ট ফ্লোর, 65 দিন দেওয়ার পরেও আমার কিন্তু টাইম আছে আরো, হয়তো আমি এটা শেষ হচ্ছে ফেব্রুয়ারিতে, এটাকে আমি এপ্রিল পর্যন্ত টেনে নিতে পারবো, এটাতে টাইম আছে, ঠিক আছে? এইভাবে আমাকে প্রজেক্ট শিডিউলিং করতে হবে। এখন দেখো টাইম শিডিউলিং, দেখো এখন তোমার অথরিটি তোমাকে জানতে চাইতে পারে, তুমি তো একবারে তো সমস্ত টাকা খরচ করতে পারবে না, তোমাকে কোন কোন ফেজে তোমাকে টাকা। তো দেখো তুমি ফার্স্ট ফান্ড ফ্লো 90 লাখ টাকা আমি চেয়েছি, তোমার নভেম্বরে দিতে হবে। এইখান থেকে স্টার্ট হয়ে মার্চ পর্যন্ত 90 লাখ টাকা আমাকে ফান্ড ফ্লো থাকতে হবে, নাহলে আমার কাজটা হ্যাম্পার হবে। সেকেন্ড ফান্ড ফ্লো আমাদের 95 লাখ টাকা লাগবে, সেখান থেকে জুন পর্যন্ত যেতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা টোটাল ক্যাশ ফ্লোটাও এইভাবে এখানে ঠিক করেছি। তাহলে ইউজার তার কখন ব্যাংক থেকে লোন নিতে হবে, কখন তোমাকে টাকাটা প্রজেক্টের জন্য দিতে হবে সেটা জানলো, কি ক্যাশ প্রিপেয়ার, ব্যাংকের সাথে তার হিসাব কিতাব কমপ্লিট হলো, তাহলে তোমার প্রজেক্টটাও ঠিক থাকলো, কন্ট্রাক্টরকে তুমি নিয়মিত বিল দিতে পারলে। তাহলে এইভাবে তোমাকে টাইম শিডিউলিংটা করতে হয়। এটা নিয়ে কি তোমরা কি একটা আইডিয়া পেলে? এখন এটা আরো অনেক কিছু আছে, বাট আমি তোমাদের শুধু এটুকুই বললাম। তাহলে এখন এটা দেখো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ শিডিউলিং ফর ফিজিবিলিটি স্টাডি শোন হিয়ার। তাহলে এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা তোমরা দেখতে পেলে? কোনো আইডিয়া? কোনো? আচ্ছা বলো। এই যে সিপিএফ, ক্রিটিক্যাল পাথ এবং পার্ট, এই জিনিসটা বুঝেছো? এই ক্রিটিক্যাল পাথ এখন বুঝেছো? ক্রিটিক্যাল পাথটা কি জিনিস?
বলো একজন, আমাকে ইমিডিয়েটলি বলো ক্রিটিক্যাল পাথটা কি। স্যার আমি যদি এখানে টাইমটা বৃদ্ধি করি তাহলে আমার স্যার ডিউরেশনটা বেড়ে যাবে। যেটা একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্ট গুলা ক্রিটিক্যাল পাথের মধ্যে থাকবে, এই কম্পোনেন্ট গুলোর যদি টাইম বাড়াও তাহলে টোটাল প্রজেক্টের ডিউরেশনটাও বেড়ে যাবে। বুঝা গেল? আর যেগুলো ক্রিটিক্যাল টাস্কের বাইরে, নন ক্রিটিক্যাল টাস্ক গুলা তুমি যদি টাইম বাড়াও up to certain limit you can increase, which will not hamper the project duration. ঠিক আছে, এটা তোমাদের জানা থাকতে হবে। দেন পার্টের বিষয়টা আমরা আর এখানে দেখবো না, এগুলো তোমরা জানো। ওভারঅল ইমপ্লিমেন্টেশন শিডিউল। সো আচ্ছা, ওভারঅল ইমপ্লিমেন্টেশন শিডিউলে দেখো, এটা তো অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েছি, এখানে আমি আর ইয়া করবো না। আচ্ছা, an overall implementation schedule tries to adhere to the overall project completion target as set by the feasibility schedule. আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, লাস্ট পয়েন্টটা পড়ো তো, লাস্ট পয়েন্টটা। Sir, CAT versus RAT schedule also to be kept in mind. kept in mind, তাহলে কেট এবং রেট শিডিউলটা আমরা একটু জানতে চাই। মানে কেটটা কি পড়ো। Committed activity targets is used for progressing of executing agencies, and reserved activity targets are the ones which must be achieved. মানে এক্সিকিউটিভ এজেন্সি একজন যে এক্সিকিউট করছে, মনে করো যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আর তাকে কন্ট্রোল করছে মনে করো হেডকোয়ার্টার, যে প্রজেক্টটা নিয়েছে, মনে করো যে মিনিস্ট্রি, তারা। তাহলে তুমি তো একা কাজ করছো না, তুমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট করছো, বাট তোমাকে মনিটর করছে তোমার চিফ ইঞ্জিনিয়ার এবং অন্যান্যরা। তাহলে ওরা কি মনিটর করবে তোমার প্রোগ্রেস, আর তুমি কি মনিটর করবে তোমার গ্রাউন্ডের প্রোগ্রেস কন্ট্রাক্টর। তাহলে একটু দেখো, এরপরে এই লাইনটা পড়ো। RAT schedule will contain only key milestone, whereas the CAT schedule will have all important activities and milestones. একটু মনে রাখো, একটু আগে আমি তোমাদেরকে যে একটা প্রজেক্টের বার চার্ট দেখালাম, সেখানে কিছু মাইলস্টোন ছিল। মাইলস্টোন মানে কি, প্রথম কাজটা ছিল যে আমার অল অ্যাক্টিভিটিস অফ সাবস্ট্রাকচার। সাবস্ট্রাকচার মধ্যে পাইল, 115টা পাইল ছিল। 115টা পাইলকে কোন পাইলটা আগে করতে হবে, কোন পাইলটা পরে করতে হবে, এটার জন্য আবার একটা সেপারেট প্রোগ্রাম। এত কিছু আমি দেখবো না, আমি তোমার বস হিসাবে আমি দেখবো যে তোমার পাই ওয়ার্ক এত তারিখে শেষ হওয়ার কথা হয়েছে নাকি, এটা একটা মাইলস্টোন। তারপরে এত তারিখে তোমার প্রথম ছাদ ঢালাই দিতে হবে, সেটা তুমি দিতে পেরেছো নাকি, এটা হচ্ছে সেকেন্ড মাইলস্টোন। এর মাঝখানে যে কাজগুলো, সেই কাজগুলো তোমার নিজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এটা তোমাকে ঠিক করতে হবে। ওইটা হলো রিজার্ভ অ্যাক্টিভিটি টার্গেট, আর ওগুলো হচ্ছে কমিটেড অ্যাক্টিভিটি টার্গেট, অর্থাৎ যেটা তোমাকে অবশ্যই তোমার মাইলস্টোন হিসাবে চিহ্নিত করে চেক করতে আসবে। তুমি এখানে ডিগ্রি অর্জন করতে এসেছো, তোমার বাবা মা দেখবে যে তুমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে টাইমলি উঠতে পেরেছো নাকি। তুমি যদি এখন 2টা সাবজেক্ট তোমার থাকে, এটাকে কি বলে, ফলো আপ থাকে, অর্থাৎ রিটেক থাকে, তাহলে তুমি কিন্তু থার্ড ইয়ারে ক্লাস করলেও তুমি থার্ড ইয়ারের দেখা যায় রেগুলার স্টুডেন্ট হতে পারছো না। তোমার বাবা মা ওই জিনিসটা দেখলো যে তুমি তো ঠিক মতো আগাতে পারছো না। তুমি যে এই যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার তুমি উঠলা, লেভেল 1 থেকে লেভেল 2 তে উঠলা, এটা একটা মাইলস্টোন। আর লেভেল 1 এ তুমি যতগুলা, এখন এটা লেভেল 1 ক্রস করতে গেলে তোমাকে আগে যে 40% ক্লাসে থাকতে হবে, সিটিতে পাস করতে হবে, এটা থাকতে হবে, ওগুলো তোমার ক্লাস টিচার দেখতেছে যে তুমি কয়টা করতেছো, কয়টা করো নাই, তাই না? আমাদের স্যার, হ্যাঁ স্যার আমাদের স্যার আরেকটা ক্লাস হচ্ছে স্যার 10টার সময় স্যার। 10টায়, ঠিক আছে। উইল নেক্সট
minute we will complete. তাহলে কেট আর রেড শিডিউলটা তোমরা কিছুটা আইডিয়া করতে পেরেছো? হ্যাঁ, জি স্যার। এটা দিয়ে আমরা শেষ করব। এই যে ধরো কমিটেড অ্যাক্টিভিটি টার্গেট, হ্যাঁ, এইখানে এই যে অনলি কি মাইলস্টোন, সে তুমি একটা মাইলস্টোন 1, মাইলস্টোন 2, মাইলস্টোন 3, মাইলস্টোন 4, এই যে মাইলস্টোন গুলো, এটা একটু বোঝার চেষ্টা করো। তুমি প্রথম মাসে, থার্ড মাসে গিয়ে তুমি এই মাইলস্টোনটা অ্যাচিভ করবে, সে তুমি তোমার সুপার স্ট্রাকচারের জন্য গ্রাউন্ড ফ্লোরের সমস্ত কাজ তোমার কমপ্লিট, অর্থাৎ ফাউন্ডেশন আপ টু প্লিন্থ লেভেল ইউ হ্যাভ ফিনিশড। এটা তো এখন মনে করো তোমার এটা হচ্ছে মাইলস্টোন 1, এটা একটা মাইলস্টোন বলি। এখন কোনো কারণে তোমার দুইটা পাইল একটু ডিলে হয়েছে, এই জন্য একটা পাইল ক্যাপ তোমার এখনো কমপ্লিট হয় না। তো ওই পাইল ক্যাপটা কমপ্লিট করার জন্য তোমার বাকি পাইলগুলা তোমাকে তাড়াতাড়ি করতে হবে, এবং বাকি পাইলগুলোর থেকে টাইম কমিয়ে এই পাইলগুলার থেকে তোমাকে টাইমটা ক্লোজ করে দিতে হবে। অর্থাৎ অন্য কোনো একটা কাজে তোমাকে টাইম ক্লোজ করে এই সাব ওয়ার্কটাকে তুমি এগিয়ে নিয়ে যাওয়া। সেটা যদি তুমি করতে পারো তাহলে তুমি এই যে এই ত্রিভুজটাকে অতিক্রম করবে না, তুমি এখানেই থাকবে। তোমার তো ছোট ছোট অনেকগুলো টাস্ক থাকবে, যে কোনো একটা টাস্কে যদি একটু ফাস্ট করে যে টাস্কটা তোমার ফলিং বিহাইন্ড সেটাকে যদি এগিয়ে নিতে পারো, এবং ওভারঅল যদি পুরো টাস্কটাকে যদি তুমি টাইমলি শেষ করতে পারো, তাহলে তুমি এই মাইলস্টোনটা যে টাইমটা দেওয়া আছে সেই টাইমটা তুমি আর অতিক্রম করবে না। নর্মালি মাইলস্টোনের টাইমের সাথে এটার সাথে আমরা তো 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইম হাতে রাখি, যাতে এখানে কখনো যদি দেরি হয় ওই 7 দিন গ্রেস পিরিয়ডের মধ্যে যাতে, বা 10 দিন বা 1 মাস এভাবে রাখি, যাতে এই কাজটা কমপ্লিট হয়। এই জন্য এই ক্যাট যাতে রেডকে খেয়ে না ফেলে, অর্থাৎ ক্যাট যাতে এটা ক্রস না করে। ক্রস করা মানে তুমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে তোমার এটা ডিসক্রেডিট, যে তোমাকে এই লাইন ক্রস করাটা। সো ক্যাট উইল অলওয়েজ ট্রাই টু অ্যাড দ্য রেড, and you have to be very careful। এই জিনিসটা চৌধুরী বইতে একটু ভালোভাবে আছে, আমি যতটুকু তোমাদেরকে বললাম ততটুকু যদি বুঝতে পারো তাহলে আই থিঙ্ক we are done, এবং finally we have learned all these things, and in the next class we will be learning about the project and the contracting. So that's all about my today's class. I hope you have understood. তাহলে এখন তোমরা এখান থেকে কোশ্চেন দিলে আনসার করতে পারবে? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। লাস্টের দিকে আমি এটা ভালোভাবে আলোচনা করতে পারলাম না, তোমার গেট এবং রেট। আশা করি আমি যতটুকু বলেছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আমি পরবর্তীতে আবার আলোচনা করব, ঠিক আছে? সো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। So